হ্যালো সিনেমা লাভার্স, কেমন আছেন সবাই? সঙ্গে আছি আমি আরাফাত। আর আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2026 সালে রিলিজ হওয়া অসাধারণ একটা হিন্দি সিনেমা দ্য ইন্ডিয়া স্টোরি। এটা শুধু একটা সিনেমা নয়, বরং আমাদের সমাজের অত্যন্ত নির্মম একটা বাস্তব চিত্র। একসময় কোনো রকম রাসায়নিক সার বা কেমিক্যাল ছাড়াই ফসল ফলানো হতো, মানুষের রোগবালাইও ছিল অনেক কম। কিন্তু বর্তমানে বিষাক্ত কীটনাশক, কেমিক্যাল আর ফরমালিন ছাড়া যেন কোনো খাবারই পাওয়া যায় না। আর এইসব খেয়েই ক্যান্সারের মতো মারাত্মক সব রোগে আক্রান্ত হচ্ছে লাখ লাখ মানুষ। সমাজের এমনই এক তিক্ত সত্য তুলে ধরা হয়েছে এই সিনেমায়। একজন বাবার চোখের পানি আর অসহায় আকুতি, যে বাবা তার নিজের নিষ্পাপ মেয়ের হত্যার বিচারের দাবিতে লড়াই করে যাচ্ছে। এই দৃশ্যটি দেখার পর আপনার অজান্তে চোখ দিয়ে পানি চলে আসবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন। গাইস, অনেক কথা বলে ফেললাম, তাহলে চলুন মূল কাহিনী শুরু করা যাক। সিনেমার শুরুতে দেখা যায় অসংখ্য মানুষ রাস্তায় দাঁড়িয়ে প্রোটেস্ট করছে। মিডিয়ার প্রতিনিধিরা তাদের কাছে গিয়ে জানতে চায়, আপনাদের কি মনে হয় মহামান্য বিচারক আজকে কার পক্ষে রায় দেবে? জবাবে এক আন্দোলনকারী আত্মবিশ্বাসের সাথে বলে, আমার পুরো বিশ্বাস আছে অ্যাডভোকেট অঞ্জনা ম্যাডাম অবশ্যই ন্যায় বিচার পাবে। অন্য আরেকজন যোগ করে বলে, অর্চনা ম্যাডাম তো পুরো দেশের মানুষের জন্য লড়াই করছে, যতদিন না আমরা ন্যায় বিচার পাচ্ছি আমরা এখান থেকে এক চুলও নড়ব না। ঠিক তখনই আন্দোলনকারীদের ভিড় ঠেলে সেখানে উপস্থিত হয় অ্যাডভোকেট অর্চনা। এরপরই গল্পের দৃশ্য চলে যায় অতীতে। যোগেশ নামের এক সাধারণ মানুষ অটোতে করে পুলিশ স্টেশনে এসে পৌঁছায়। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার পর একজন কনস্টেবল তাকে ভেতরে যাওয়ার অনুমতি দেয়। ভেতরে গিয়ে যোগেশ সাব ইন্সপেক্টরকে বলে যে তার মেয়েকে খুন করা হয়েছে। কিন্তু তা শুনে এসআই অত্যন্ত ঠান্ডা মাথায় বলে, হুট করে বললেই তো আর হবে না, প্রমাণের দরকার আছে, আর এটার একটা নির্দিষ্ট নিয়ম আছে। যোগেশ ক্ষোভে ও কষ্টে বলে, গত 10 দিন ধরে আমি এই থানার বারান্দায় ঘুরে বেড়াচ্ছি, আর আপনি আজ আমাকে নিয়মের কথা শোনাচ্ছেন? দয়া করে আমার এফআইআরটা জমা নিন। এতে এসআই চরম রেগে গিয়ে যোগেশের কেস ফাইলটি ফ্লোরে ছুঁড়ে মেরে দেয় এবং তাকে থানা থেকে বের হয়ে যেতে বলে। যোগেশ পুলিশের নানা রকম নিয়ম ও আইনের ভয় দেখালেও কোনো লাভ হয় না। এসআই তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে সে কোনো অভিযোগ নেবেই না। আসলে এটাই আমাদের সমাজের নির্মম বাস্তব রূপ। প্রবাদ আছে, পুলিশ জনগণের বন্ধু, কিন্তু বাস্তবে তারা রাজনৈতিক দল ও প্রভাবশালী ব্যক্তিদের হাতের পুতুলে পরিণত হয়েছে। ঘুষ খাওয়া আর ক্ষমতার দাপটে অন্ধ হয়ে নিরীহ মানুষ বা শিক্ষার্থীদের উপর অন্যায় অত্যাচার করা, তাদের হত্যা করা কিংবা গুম করতে ওদের বিবেক একটুও কাঁপে না। যদি বিবেক থাকতো তবে সাধারণ মানুষের আন্দোলনের উপর এভাবে ঝাঁপিয়ে পড়ার আগে তারা অন্তত একবার ভাবতো। যাই হোক, আবার মূল কাহিনীতে ফিরে আসা যাক। যোগেশ চরম হতাশ হয়ে ফ্লোর থেকে নিজের পড়ে থাকা ফাইলটা তুলে নেয় এবং ভারাক্রান্ত মনে থানা থেকে বেরিয়ে যায়। এরপর মেয়ের হত্যার বিচারের দাবিতে যোগেশ একের পর এক আইনজীবীর দ্বারে দ্বারে ঘুরতে থাকে। কিন্তু প্রভাবশালী মহলের ভয় কিংবা কোনো অজ্ঞাত কারণে কোনো উকিলই তার এই কেসটি হাতে নিতে রাজি হয় না। শেষমেশ উপায় না পেয়ে যোগেশ যায় শহরের এক নামজাদা ও বড় আইনজীবীর কাছে, যিনি নাকি শুধুমাত্র 10 মিনিট কথা বলার জন্য ফি নেন 1 লক্ষ টাকা। মেয়ের সুবিচারের আশায় অনেক কষ্টে সেই মোটা অঙ্কের টাকা জোগাড় করে যোগেশ তার চেম্বারে যায়। কিন্তু সব শুনে সেই অহংকারী উকিল সরাসরি জানিয়ে দেয়, আপনি যে বিষয়ের উপর মামলা করতে চাচ্ছেন সেটা অনেক বড় একটা কেস, এর জন্য প্রচুর টাকা আর অকাট্য প্রমাণের প্রয়োজন হবে। একথা শুনে যোগেশ হতাশ হয়ে বলে, স্যার আমার কাছে তো এত টাকা নেই, আপনি কি কোনোভাবে আমাকে একটু সাহায্য করতে পারেন স্যার? ঠিক তখনই 10 মিনিটের সময়সীমা শেষ হয়ে যায় আর সেই দয়াহীন উকিল যোগেশের কোনো আকুতি না শুনেই তাকে চেম্বার থেকে বের করে দেয়। তবে বেরিয়ে আসার সময় সেই উকিলের এক সহানুভূতিশীল সহকারী যোগেশকে লুকিয়ে পরামর্শ দেয়, স্যার আপনার এই কেসটি ছোটখাটো কোনো বিষয় নয়, আপনি সোজা হাইকোর্টে যান, একমাত্র সেখানেই হয়তো আপনার সমাধান মিলতে পারে। পরামর্শ পেয়ে যোগেশ দিশেহারা হয়ে ব্যস্ত রাস্তার মাঝে এসে দাঁড়ায়। তীব্র এক হাহাকার তার মনে জাগে। আজকের দিনে টাকা না থাকলে সাধারণ মানুষের বিচার পাওয়া কতটা কঠিন। ঠিক এই দৃশ্যেই পরিচয় করিয়ে দেওয়া হয় সিনেমার মূল চরিত্র অর্চনার সাথে। আমরা দেখতে পাই অর্চনা ঘরের সব কাজকর্ম শেষ করার পর গভীর মনোযোগ দিয়ে আইন বিষয় নিয়ে পড়াশোনা করছেন। তার জীবনের একটাই লক্ষ্য, একজন সফল ও সৎ আইনজীবী হওয়া। তবে কেন তিনি উকিল হতে চায় তার পেছনের আসল রহস্য আপনারা গল্পের সামনের অংশেই দেখতে পারবেন। এরপর দৃশ্য চলে যায় দেশের এক উচ্চ আদালতে। সেখানে দেখা যায় অ্যাডভোকেট অর্চনা একটা জনস্বার্থ আবেদন বা পিটিশন দায়ের করেছেন দেশের বড় বড় কেমিক্যাল ব্যবসায়ী, কৃষক এবং খোদ ভারত সরকারের বিরুদ্ধে। আর এখানেই জট খোলে আসল রহস্যের। এটি ছিল যোগেশের সেই কেস। আর ঠিক এই কারণেই কোনো সাধারণ উকিল শক্তিশালী কেমিক্যাল সিন্ডিকেটের বিরুদ্ধে গিয়ে কেসটি লড়তে রাজি হয়নি। এরপর আদালতের কার্যক্রম শুরু হয়। মহামান্য বিচারক অর্চনাকে কেস ফাইলটি জমা দেওয়ার জন্য নির্দেশ দেয়। ফাইল হাতে পেয়ে তা নেড়ে চেড়ে দেখে বিচারক জিজ্ঞেস করে, অ্যাডভোকেট অর্চনা, এটা কি আপনার ক্যারিয়ারের প্রথম কেস? অর্চনা বিনীত কণ্ঠে জবাব দেয়, হ্যাঁ ইউর অনার। উল্লেখ্য, এই উচ্চ আদালতের বেঞ্চে 2 জন বিচারক ছিল। ফাইলের ভেতরের অভিযোগগুলো দেখে দ্বিতীয় বিচারক কিছুটা তাচ্ছিল্যের সুরে প্রশ্ন করে বসে, আপনি আপনার প্রথম কেসেই দেশের
সব বড় বড় কেমিক্যাল ব্যবসায়ী, কৃষক এবং খোদ সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন। এদের সাথে কি আপনার ব্যক্তিগত কোনো শত্রুতা আছে নাকি? বিচারকের এই উপহাসমূলক মন্তব্য শুনে পুরো আদালত কক্ষে উপস্থিত সবাই একসাথে হেসে ওঠে। সবার হাসি থামলে অর্চনা কোনো প্রকার দ্বিধা না করে আদালতের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলে, মাই লর্ড, আমার ক্লায়েন্ট যোগেশের মাত্র 7 বছরের একটা নিষ্পাপ মেয়েকে হত্যা করা হয়েছে। আর এই নির্মম হত্যাকাণ্ডের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী দেশের এক বিষাক্ত কেমিক্যাল কোম্পানিগুলো, সেই কৃষক সমাজ যারা না বুঝে এই বিষ চাষাবাদে ব্যবহার করছে এবং খোদ সরকার যাদের কারণে এমন ভয়ঙ্কর ক্ষতিকারক পেস্টিসাইড কোম্পানিগুলো বাজারে অনুমোদন পাচ্ছে। তাই আমাকে অনুমতি দিন এই কেসের বাকি আলোচনা করার। অর্চনার কথা শুনেই বিপক্ষের অভিজ্ঞ আইনজীবী শর্মা সাহেব দাঁড়িয়ে যায়। তিনি অর্চনার প্রতি তাচ্ছিল্যের হাসি হেসে বলে, উইথ অল ডিউ রেসপেক্ট ইউর অনার, অর্চনা ম্যাডাম হয়তো জানেনই না এটি আদতে কোনো কেসই না। উনি শুধু শুধু আদালতের মূল্যবান সময় নষ্ট করছেন। ম্যাডাম, আপনার জন্য ভালো হবে আগে কোনো নামজাদা ল ফার্ম থেকে ভালোভাবে ট্রেনিং নিয়ে আসেন, তারপর হাইকোর্টে তর্ক করতে আসবেন। শর্মা সাহেবের এমন অপমানের জবাবে অর্চনা বিন্দু মাত্র ভয় না পেয়ে বলে, ইউর অনার, শর্মা সাহেব হয়তো ভুলে গেছেন এটি একটা মার্ডার কেস, আর একজন অসহায় বাবা তার নিষ্পাপ সন্তানের হত্যার বিচারের আশায় আজকে আদালতের দ্বারস্থ হয়েছেন। পরিস্থিতি উত্তপ্ত হতে দেখে মহামান্য বিচারক প্রশ্ন করে, অ্যাডভোকেট অর্চনা, একটা বাচ্চার মৃত্যুর জন্য পুরো দেশের কৃষক আর সরকারকে কিভাবে দায়ী করছেন আপনি? আইন আবেগে চলে না, এটা আদালত প্রমাণ চায়। সুযোগ পেয়ে শর্মা সাহেব আবার বলে ওঠে, একদম ঠিক বলেছেন ইউর অনার, অর্চনা অযথাই কোর্টের সময় নষ্ট করছেন। আপনি কেস ফাইলটা একটু ভালো করে দেখুন। যোগেশের মেয়ের পোস্টমর্টেম রিপোর্টে পরিষ্কার লেখা আছে তার মৃত্যুর আসল কারণ। বিচারক ফাইল দেখে বলে, এখানে তো স্পষ্ট লেখা আছে যে বাচ্চাটি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে, তাহলে আপনি এটাকে খুনের মামলা বলছেন কেন? অর্চনা তখন বিচারকের দিকে তাকিয়ে যুক্তি স্থাপন করে বলে, এটা একদম সত্যি যে আমার ক্লায়েন্টের 7 বছরের নিষ্পাপ মেয়ে পারি ব্লাড ক্যান্সারে মারা গেছে, কিন্তু আদালত তো জানতে হবে যে এই ক্যান্সারের পেছনে আসল কারণটা কি। বিচারক তখন সরাসরি অর্চনার কাছে এর সুনির্দিষ্ট প্রমাণ চায়। জবাব দিতে গিয়ে অর্চনা বলে বসে, এই ক্যান্সারের মূল কারণ হলো আমাদের দেশের দায়িত্ব জ্ঞানহীন কৃষক সমাজ। একথা শুনতেই শর্মা সাহেব চরম ক্ষিপ্ত হয়ে ওঠে। তিনি চিৎকার করে বিচারকের কাছে আবেদন জানায়, মাই লর্ড, উনি দেশের খেটে খাওয়া কৃষকদের অপমান করে কথা বলছেন। আমি অনুরোধ করছি এই ভিত্তিহীন কেস এখনই খারিজ করা হোক এবং অর্চনার ওকালতি লাইসেন্স বাতিল করে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করা হোক। কিন্তু তা সত্ত্বেও অর্চনা নিজের অবস্থানে অনড় থাকে। সে সরাসরি সবার দিকে আঙুল তুলে উচ্চ স্বরে বলে, হ্যাঁ, আমি আবার বলছি, এই দেশের কৃষক দায়িত্ব জ্ঞানহীন, এই দেশের সরকারও চরম দায়িত্ব জ্ঞানহীন। অর্চনার মুখে এমন কথা শুনে এবার স্বয়ং বিচারকও রেগে যায় এবং তাকে সতর্ক করে বলে, অ্যাডভোকেট অর্চনা, নিজের সীমা লঙ্ঘন করবেন না। আদালতে দাঁড়িয়ে আপনার এভাবে কথা বলা মোটেও ঠিক হচ্ছে না। অর্চনা বলে, ইউর অনার, আমি আপনাদের সবকিছু প্রমাণ করে দেব। আদালতের সময় শেষ হয়ে যায়, তাই আদালত মুলতবি ঘোষণা করে। আদালতে দেওয়া অর্চনার সেই বক্তব্য যেন দাবা নলের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে। দেশের প্রতিটি নিউজে একের পর এক ব্রেকিং নিউজ চলতে থাকে। বম্বে হাইকোর্টের তরুণ আইনজীবী অর্চনা আদালত কক্ষে দেশের সমস্ত কৃষককে দায়িত্ব জ্ঞানহীন বলে আখ্যা দিয়েছে। আসলে বর্তমান সময়ে এই নিউজ মিডিয়াগুলো যে টিআরপি বাড়ানোর জন্য কত নিচে নামতে পারে তা আমরা সবাই ভালো করেই জানি। তিলকে তাল বানিয়ে মানুষকে বিভ্রান্ত করতে এরা ওস্তাদ। যাই হোক, মিডিয়ার এই উস্কানিমূলক খবর দেখে পুরো দেশের মানুষ চরম ক্ষিপ্ত হয়ে ওঠে। একদিকে আদালতে একের পর এক হিয়ারিং চলতে থাকে, আর অন্যদিকে বাইরে শুরু হয় তোলপাড়। সরকার পক্ষকে প্রশ্ন করা হলে তারা সাফ জানিয়ে দেয় আদালত যা সিদ্ধান্ত নেবে তারা সেটাই মেনে নেবে। অন্যদিকে এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করেনি বিরোধী দল। তারা খোদ সরকারের উপর দোষ চাপিয়ে কৃষকদের উস্কে দিয়ে দেশ জুড়ে বড় ধরনের আন্দোলন শুরু করে দেয়। কৃষিমন্ত্রীর পদত্যাগের দাবিতে ক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে আসে। নিজেদের দায়িত্ব জ্ঞানহীন বলায় রাগ সামলাতে না পেরে তারা রাস্তায় অর্চনার ছবিতে আগুন লাগিয়ে দেয়। পুরো দেশের একটাই দাবি, অর্চনার ওকালতি লাইসেন্স অবিলম্বে বাতিল করতে হবে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ওদিকে পর্দার আড়ালে নতুন চাল চালছিল বিষাক্ত কেমিক্যাল ব্যবসায়ীরা। তারা আগের উকিল শর্মাকে কেস থেকে সরিয়ে দিয়ে নিয়োগ করে দেশের সবচেয়ে প্রভাবশালী এবং ক্ষমতাধর আইনজীবী অগ্নিহোত্রীকে। আইনি জগতে আইনজীবী অগ্নিহোত্রের নামে ছিল যথেষ্ট। নিজের দীর্ঘ ক্যারিয়ারে তিনি অজস্র বড় বড় এবং জটিল জটিল কেস জিতেছে। আদালতে তার নিখুঁত যুক্তির সামনে বাঘা বাঘা আইনজীবীরাও ভেঙে পড়ত। আইনি অঙ্গনে একটা কথা প্রচলিত ছিল, অগ্নিহোত্রী যদি কোনো কেসের দায়িত্ব নেয় তবে প্রতিপক্ষের পরাজয় প্রায় নিশ্চিত। আর সেই পরাক্রমশালী অগ্নিহোত্রীর বিপরীতে দাঁড়িয়েছিলেন একা অর্চনা, একজন তরুণ আইনজীবী যার কাছে এটা কেবল কোনো সাধারণ কেস ছিল না, বরং ছিল তার ক্যারিয়ার এবং অস্তিত্বের সবচেয়ে বড় পরীক্ষা। অর্চনার পাশে কোনো বড় লিগ্যাল টিম ছিল না বছরের পর বছরের অভিজ্ঞতা কিংবা কোনো প্রভাবশালী মহলের সমর্থন। খোদ পুরো সিস্টেমটাই তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। একদিকে ছিল হাজার কোটি টাকার মালিক বিষাক্ত কেমিক্যাল কোম্পানিগুলো, তাদের দামি আইনজীবী আর রাজনৈতিক ক্ষমতা, অন্যদিকে ছিল একা অর্চনা যার হাতে সত্য আর ইনসাফের লড়াই ছাড়া আর কিচ্ছুই ছিল না। এটা আর কেবল সাধারণ কোনো আদালতের লড়াই ছিল না, এটা পরিণত হয় এক অসম মহাযুদ্ধে, যেখানে
একদিকে ছিল ক্ষমতা, টাকা, আর অন্যদিকে একা একজন নারী যে কোনো মূল্যে সত্যটা গোটা দুনিয়ার সামনে উন্মোচিত করতে বদ্ধপরিকর। পরবর্তী শুনানি শুরু হতেই পুরো কোর্টরুমের চোখ একজন মানুষের উপর আটকে ছিল। দরজা খুলতেই পুরো আত্মবিশ্বাসের সাথে আদালতে পা রাখেন অ্যাডভোকেট অগ্নিহোত্রী। নিজের প্রথম যুক্তিতে সে বিচারকের দিকে তাকিয়ে বলে, মাই লর্ড, এই আদালতে উপস্থিত প্রায় 70% মানুষ হয় কোনো কৃষক পরিবার থেকে, নয়তো কোন না কোনোভাবে চাষবাসের সাথে সংযুক্ত। এমন অবস্থায় কোনো শক্ত প্রমাণ ছাড়াই পুরো কৃষক সমাজের উপর প্রশ্ন তোলা একেবারেই অনুচিত। এরপর সে অর্চনার দিকে ঘুরে বলে, আমার প্রতিপক্ষ আইনজীবী কৃষক, ফার্টিলাইজার কোম্পানি এবং সরকারের উপর এত গুরুতর সব অভিযোগ তুললেন, কিন্তু তার কাছে কি একটাও প্রমাণ আছে যা দিয়ে প্রমাণ করা যায় যে যোগেশ পাটেলের মেয়ে পরের মৃত্যু সত্যি কীটনাশকের কারণে হয়েছে? অগ্নিহোত্রী পুরো আত্মবিশ্বাসের সাথে বলে, মাই লর্ড, এই পুরো কেসটা কেবল ধারণার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। আবেগ দিয়ে আদালত চলে না, আদালতে কেবল প্রমাণ চলে, আর এদের কাছে এমন কোনো শক্ত প্রমাণ নেই যা দিয়ে এদের অভিযোগ সত্যি প্রমাণ করা যায়। কোর্টরুমে থাকা অনেকেই তার কথা শুনে সম্মতিতে মাথা নাড়তে থাকে, কিন্তু অর্চনা বিন্দু মাত্র ঘাবড়ায় না। সে শান্ত গলায় বলে, মাই লর্ড, সত্যকে যদি বুঝতে হয় তবে আমাদের এর শুরুটা ইতিহাস থেকে করতে হবে। এতটুকু বলে সে তার প্রথম সাক্ষীকে কাঠগড়ায় ডাকে। তিনি ছিলেন ডক্টর বিক্রম। ডক্টর বিক্রম আদালতকে জানায় যে 1962 সালের যুদ্ধের পর ভারতে খাদ্যশস্যের তীব্র ঘাটতি দেখা গিয়েছিল। দেশ চরম দুর্ভিক্ষ ও খাদ্য সংকটে ভুগছিল। সে সময় কোটি কোটি মানুষের পেট ভরানোই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই সমস্যার সমাধান খুঁজতেই শুরু করা হয়েছিল সবুজ বিপ্লব। নতুন প্রযুক্তি আনা হলো, উচ্চ ফলনশীল বীজ এলো এবং ইতিহাসে প্রথমবারের মতো বড় পরিসরে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার শুরু হলো। ডক্টর বিক্রম আরো বলে, সেই সময় এটা দেশের প্রয়োজন ছিল। সেই যুগে যদি এই পদক্ষেপ না নেওয়া হতো তবে হয়তো লাখ লাখ মানুষ না খেতে পেরে মারা যেত। কিন্তু সময় বদলে গেছে। আজ সবচেয়ে বড় সমস্যা হলো এই রাসায়নিকগুলোর প্রয়োজনের চেয়ে বহুগুণ বেশি ব্যবহার। তিনি ব্যাখ্যা করেন যে বিভিন্ন বিষাক্ত রাসায়নিক কীটনাশক ধীরে ধীরে মাটি, জল এবং খাবারের মাধ্যমে মানব দেহে প্রবেশ করে। এর প্রভাব হয়তো সাথে সাথে বোঝা যায় না, কিন্তু বছরের পর বছর ধরে জমতে থাকা এই বিষই একদিন ক্যান্সারের মতো মারাত্মক সব মরণব্যাধির রূপ নিচ্ছে। ডক্টর বিক্রমের সাক্ষীর পর অর্চনা আদালতে আরেকটি গুরুত্বপূর্ণ সাক্ষী ডাকে। এবার কাঠগড়ায় আসে পরীর চিকিৎসা করা ডাক্তার। সেই ডাক্তার পরীর মেডিকেল রিপোর্ট আদালতের সামনে রেখে জানায় পরীর ব্লাড ক্যান্সার ছিল। পরীক্ষার সময় তার শরীরে এমন কিছু রাসায়নিক উপাদান পাওয়া গেছে যা সাধারণত বিভিন্ন কীটনাশকে উপস্থিত থাকে। এই কথা শুনতেই পুরো কোর্টরুমে আবারও নীরবতা নেমে আসে। অর্চনার সামনে এগিয়ে গিয়ে বলে, মাই লর্ড, আমি এই বিষয়ের সত্যতা জানার জন্য নিজের গ্রামে গিয়ে কৃষকদের সাথে কথা বলেছি। সে জানায় যে তার সাক্ষাৎ হয়েছিল রাজারাম নামের এক কৃষকের সাথে। রাজারাম তাকে নিজের ক্ষেত দেখায় যেখানে শাকসবজি ও ফসলের উপর প্রচুর পরিমাণ রাসায়নিক কীটনাশক স্প্রে করা হচ্ছিল। যখন অর্চনা তাকে জিজ্ঞেস করে যে এত বিষাক্ত রাসায়নিক কেন ব্যবহার করা হয়, তখন রাজারাম কোনো দ্বিধা না করেই জবাব দেয়, ভালো ফলন পেতে হলে এটা করা আমাদের বাধ্যতামূলক। এই ওষুধগুলো ছাড়া ফসল প্রায় ফলানো অসম্ভব। এরপর অর্চনা তাকে আর একটা প্রশ্ন করে যে শাকসবজি আর শস্য আপনারা নিজেরা ঘরে খান, সেগুলোতেও কি ওই ওষুধ ব্যবহার করেন? এই প্রশ্নে রাজারাম কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে যায়। তারপর সে আস্তে করে বলে, না, আমাদের নিজের পরিবারের জন্য আমরা আলাদাভাবে চাষ করি। সেখানে অর্গানিক ফার্মিং হয়, সেখানে কোনো বিষাক্ত কীটনাশক ব্যবহার করা হয় না। অর্চনার সাথে সাথে প্রশ্ন তোলে, অর্গানিক ফার্মিং যদি এতটা নিরাপদ হয় তবে সব কৃষক কেন সেই পদ্ধতিতেই চাষ করে না? রাজারাম দীর্ঘশ্বাস ফেলে উত্তর দেয়, ম্যাম, বিষয়টা অতটা সহজ না। অর্গানিক ফার্মিং করতে অনেক বেশি সময় লাগে, পরিশ্রম বেশি হয় আর ফলন অনেক কম হয়। কিন্তু রাসায়নিক কীটনাশক দিলে ফসল তাড়াতাড়ি তৈরি হয়, ফলনও বহুগুণে বেড়ে যায়। এই কারণেই বেশিরভাগ কৃষক বাধ্য হয়ে এসব রাসায়নিক ব্যবহার করে। রাজারামের এই বক্তব্য শোনার পর আদালতে উপস্থিত প্রতিটি মানুষ চিন্তা করতে বাধ্য হয়। এখন প্রশ্ন কেবল একটা মেয়ের মৃত্যুর ছিল না, প্রশ্ন ছিল পুরো ব্যবস্থার, যেখানে বেশি ফলনের দৌড়ে ধীরে ধীরে মানুষের স্বাস্থ্যকে বাজে রাখা হচ্ছে। আদালতে অর্চনার যুক্তির পর পরিস্থিতি আর আগের মতো ছিল না। দেশে প্রথমবারের মতো মানুষ এই বিষয়ে খোলাখুলি কথা বলতে শুরু করেছিল। নিউজ মিডিয়াগুলো অনবরত এই কেসের ব্রেকিং নিউজ দেখাতে থাকে, আর এর সব থেকে বড় প্রভাব পড়ছিল সেই বড় ফার্টিলাইজার কোম্পানিগুলোর উপর, যাদের নাম বারবার আদালতে উঠছিল। অন্যদিকে কোম্পানিগুলোর মালিকদের চিন্তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। তাদের ভয় ছিল আদালত যদি তাদের বিরুদ্ধে কোনো কঠোর সিদ্ধান্ত নেয় তবে কোটি কোটি টাকার বিজনেস কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যেতে পারে। এই ভয়ে কোম্পানি মালিকেরা সরাসরি কৃষি মন্ত্রীর সাথে দেখা করতে পৌঁছে যায়। তারা আতঙ্কিত গলায় বলে, স্যার, যে কোনো উপায়ে এই কেসটা বন্ধ করুন। এই মামলা যদি এগোতে থাকে তবে আমাদের কোম্পানির চরম ক্ষতি হবে। শুধু আমাদেরই না, সরকারেরও এতে বড় ক্ষতি হবে। কোম্পানিগুলোর আশা ছিল ক্ষমতা হয়তো তাদের পাশেই দাঁড়াবে, কিন্তু কৃষি মন্ত্রীর জবাব শুনে তারা নিজেরাও অবাক হয়ে যায়। মন্ত্রী গম্ভীর গলায় বলে, সত্যি বলতে আদালতে যে বিষয়টা তোলা হয়েছে সে বিষয়ে আমরাও কখনো এত গভীরভাবে ভাবিনি। মানুষের স্বাস্থ্য যদি সত্যি বিপদে থাকে তবে এই বিষয়টিকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। এখন সময় এসেছে ফার্টিলাইজার কোম্পানি ও কীটনাশক তৈরি কারখানাগুলো নিজেদের উৎপাদনের বিষয়ে আরো
বেশি দায়িত্বশীল হতে হবে। মন্ত্রীর এই কথাগুলো শুনে কোম্পানির মালিকদের মুখের রং উড়ে যায়। তারা প্রথমবারের মতো বুঝতে পারে যে বিষয়টা এখন আর কেবল আদালত পর্যন্ত সীমাবদ্ধ নেই, সরকারও এখন এই পুরো বিষয়টাকে গুরুত্বের সাথে দেখতে শুরু করেছে। কিছুদিন পর আদালতে পরবর্তী শুনানি শুরু হয়। এবার অর্চনা এমন আরেকটি সত্য সামনে নিয়ে আসে যা শুনে পুরো কোর্টরুম তাজ্জব হয়ে যায়। সে বলে, মাই লর্ড, এই বিপদ কেবল শাকসবজি, ফলমূল বা শস্যের মধ্যেই সীমাবদ্ধ নেই। আমাদের ঘর পর্যন্ত পৌঁছানো দুধও পুরোপুরি নিরাপদ নয়। অনেক জায়গায় দুধে এমন ভেজাল মিশানো হচ্ছে যা দীর্ঘমেয়াদে মারাত্মক রোগ, এমনকি ক্যান্সারের মতো মরণ রোগের কারণ হতে পারে। এতটুকু বলে অর্চনা একজন সরকারি কর্মকর্তাকে সাক্ষী হিসেবে কাঠগড়ায় ডাকে। সে কর্মকর্তাকে প্রশ্ন করে, দেশে প্রতিদিন কত লিটার দুধ উৎপাদিত হয়? কর্মকর্তা উত্তর দেয়, প্রায় 3 থেকে 4 কোটি লিটার। অর্চনার সাথে সাথে দ্বিতীয় প্রশ্নটি করে, আর দেশের মোট কত লিটার দুধের প্রয়োজন হয়? কর্মকর্তা বলে, প্রতিদিন প্রায় 60 থেকে 65 কোটি লিটার। পুরো কোর্টরুম একে অপরের দিকে তাকাতে থাকে। অর্চনা আবার জিজ্ঞেস করে, উৎপাদন যখন এত কম তখন বাকি দুধ কোথা থেকে আসে? কিছুক্ষণ নীরব থাকার পর কর্মকর্তা স্বীকার করে যে বাজারে চাহিদা মেটাতে অনেক জায়গায় ভেজাল ও রাসায়নিক উপায়ে তৈরি করে নকল দুধ বিক্রি করা হয়। তিনি জানায় যে বিভিন্ন রাসায়নিক মিশিয়ে এমন দুধ তৈরি করা হয় যা দেখতে একদম আসল ও তাজা লাগে, কিন্তু বাস্তবে তা মানবদের জন্য চরম ক্ষতি করে। এই সত্য প্রকাশের পর আদালতে থাকা প্রতিটি মানুষ স্তব্ধ হয়ে যায়। এখন আর মামলাটি কেবল চাষাবাদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটা মানুষের প্রতিদিনের জীবন ও তাদের খাবারের থালা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। অর্চনার একের পর এক উপস্থাপন করা যুক্তি এবং সাক্ষীদের কথা শোনার পর আদালতের মনে হতে থাকে যে এই বিষয়ের গভীর তদন্ত হওয়া অত্যন্ত প্রয়োজন। অবশেষে বিচারক এই আবেদনটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে। এটি ছিল অর্চনার প্রথম জয়, কিন্তু সে ভালো করেই জানতো যে আসল লড়াই তো সবে শুরু হলো। কেসটি গ্রহণ করাতেই তাকে এত বাধা বিপত্তির মুখোমুখি হতে হয়েছিল। এখন মামলাটি জেতার জন্য তাকে এর চেয়েও বড় যুদ্ধে নামতে হবে। এরপর বিচারক একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ দেন। তিনি এই পুরো বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করার জন্য বিজয় রাঠোরকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিযুক্ত করেন। পাশাপাশি আদালত অর্চনাকে নির্দেশ দেয় যে সে যেন আগামী 7 দিনের মধ্যে তার সমস্ত প্রমাণ, নথি এবং সাক্ষীদের আদালতে হাজির করে। এখন সময় খুব কম ছিল, আর সত্য প্রমাণ করার সবচেয়ে কঠিন পরীক্ষা অর্চনার সামনে উপস্থিত ছিল। এরপর আমরা দেখতে পাই বিজয় রাঠোরের জেলখানায় এমন কিছু বন্দী ছিল যারা নকল দুধ তৈরি করত এবং সেই অপরাধেই তাদের গ্রেফতার করা হয়েছিল। অর্চনা এখানে বিজয় রাঠোরের সাথে দেখা করতে যায় এবং জেলে থাকা সেই 2 কয়েদির সাথেও কথা বলে। প্রথমে তো তারা সাহায্য করতে সাফ মানা করে দেয়, কিন্তু রাঠোর স্যার যখন তাদের 2-1টা চর লাগায় তখন তারা মেনে নেয় এবং সবার সামনে নকল দুধ বানানো শুরু করে। তাদের কাছে প্রচুর কেমিক্যাল রাখা ছিল, আর সেখানে তারা যে দুধ তৈরি করতে যাচ্ছিল তাতে দুধের 1% অংশ ব্যবহার করা হয়নি। তারা এমন এক দুধ তৈরি করে যাতে পুরোটাই ছিল কেমিক্যাল। এই পুরো বিষয়টি রেকর্ড করা হচ্ছিল যাতে আদালতে পেশ করা যায়। কয়েদি দুজন এমন এক দুধ তৈরি করে যা দেখতে একেবারে আসল বলে মনে হচ্ছিল। এসব দেখে বিজয় রাঠোর নিজেও পুরোপুরি অবাক হয়ে যায়। তিনি ভাবতেন দুধ স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো, যা আমরা শিশুদের খাইয়ে থাকি, কিন্তু এসব দেখার পর দুধের উপর থেকে তার সমস্ত বিশ্বাস উঠে যায়। এরপর রাঠোর স্যার এবং অর্চনা পাঞ্জাব চলে যায়। পাঞ্জাবে তারা এমন এক পরিবারের সাথে দেখা করে যার বহু সদস্য ক্যান্সারে আক্রান্ত, কিন্তু এই ক্যান্সার জেনেটিক ছিল না, বরং পুরোটাই ছিল কীটনাশকের কারণে। এরপর তারা রেল স্টেশনে যায়, কারণ সেখান থেকে ভাটিন্ডা থেকে একটা ক্যান্সার ট্রেন যাচ্ছিল। সেই ট্রেনের ভেতরে সবাই ছিল ক্যান্সারে আক্রান্ত রোগী। তাদের দেখার পর তারা হতবাক হয়ে যায় যে কিভাবে এত মানুষের একসাথে ক্যান্সার হতে পারে। তাদের অনেকের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক ছিল, এমনকি অর্ধেক মানুষের চিকিৎসার কোনো সুযোগই ছিল না। অর্চনা এখানে রাঠোর স্যারকে বলে, সেদিন আর বেশি দূরে নেই যখন পুরো দেশ এভাবেই ক্যান্সারে ছড়িয়ে পড়বে, কিন্তু আমরা এখনো এই পেস্টিসাইড বন্ধ করে আমাদের দেশকে বাঁচাতে পারি। সবাই চিন্তায় পড়ে যায়, বুঝতে পারছিল না কিভাবে এই অবস্থা থেকে বের হওয়া সম্ভব। তখন রাঠোর স্যার অর্চনাকে জিজ্ঞেস করে, তোমার ক্লায়েন্ট যোগেশ আসলে কি করে? তখন অর্চনা জানায় যে সে একসময় সৈনিক ছিল। এরপর একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে যোগেশ সীমান্তে ছিল এবং তার সহযোদ্ধাদের নিয়ে একটা জায়গায় আক্রমণ করেছিল, কারণ সেখানে অনেক সন্ত্রাসী লুকিয়ে ছিল। অত্যন্ত বীরত্বের সাথে যোগেশ ও তার টিম তাদের সবাইকে খতম করে দেয়। টিভিতে এই খবর দেখে পরি অনেক ভয় পেয়ে বাবাকে কল করে, কিন্তু যোগেশ ফোন ধরে না। যুদ্ধ শেষ হলে যোগেশ তার আদরের মেয়েকে ফোন করে, কিন্তু পরি সবসময় তার বাবাকে তার কাছে চলে আসতে বলতো, আর যোগেশ দেশের জন্য সব সময় বাড়িতে সময় দিতে পারতো না। সিন প্রেজেন্টে আসলে রাঠোর দেখে অর্চনা কান্নায় ভেঙে পড়েছে। এখানে একটা অনেক বড় সত্য উন্মোচিত হয়, পরি আসলে অর্চনার মেয়ে আর যোগেশ হচ্ছে তার হাজবেন্ড। এটা শুনে রাঠোর অবাক হয়ে যায়। সিন চলে যায় অতীতে। আমরা দেখতে পাই ছোট পরি, অর্চনা আর যোগেশকে নিয়ে একটা হাসি খুশি পরিবার। তাদের সাথে ছিল পরির দাদা দাদি। হাসি আনন্দেই কাটছিল পরের দিনগুলো। পরদেশে আমরা দেখি অর্চনা এবং যোগেশ সবজি কেনার জন্য বাজারে যায়, কিন্তু অনেক সবজি বিক্রেতা তাদের বিরোধিতা করে, কারণ তারা জেনে গিয়েছিল যে এরাই কৃষকদের বিরুদ্ধে নানা কথা বলছে। এই কারণে তাদের অপমান করা হয়, মারধরও করা হয় এবং বাজার থেকে বের করে দেওয়া হয়। এটা দেখে দুজনই অবাক হয়ে যায় যে মানুষটি
দেশের জন্য লড়েছে, আজ তাকেই দেশদ্রোহী বলা হচ্ছে। এরপর অর্চনা আইজি রাঠোরের কাছে যায়। আইজি রাঠোর অর্চনার কাছে জানতে চায় যে আসলে পরের কি হয়েছিল। তখন অর্চনা শুরু থেকে বলা শুরু করে। সে বলে, আমাদের পরিবার ছোট হলেও খুব সুখী ছিল। যোগেশ যখনই ছুটিতে বাড়ি আসতো সে তার মেয়ের সাথেই সবচেয়ে বেশি সময় কাটাতো। কিন্তু একদিন সে যখন আবার ডিউটিতে ফিরে যাচ্ছিল তখন পরীর হঠাৎ জ্বর আসে। আমাদের মনে হয়েছিল সাধারণ জ্বর। আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার পরীর ব্লাড টেস্ট করতে বলে। এরপর আমরা বাড়িতে চলে আসি। একটু পর যোগেশ আবার বাড়ি ফিরে আসে। রাতে ঘুমানোর সময় দেখতে পাই যোগেশ না ঘুমিয়ে চুপচাপ বসে আছে। অনেক জোরাজুরি করার পর আসল সত্য জানতে পারি। আসলে ডাক্তার রিপোর্ট দেখে সরাসরি যোগেশকে সব জানিয়ে দিয়েছিলেন। সব শুনে অর্চনা পাগলের মতো কান্নায় ভেঙে পড়ে। একটাই তো সন্তান, পরিবারের কারো ক্যান্সার নেই, কিন্তু এত ছোট মেয়ের কিভাবে ক্যান্সার হলো। ধীরে ধীরে পরীর অবস্থা আরো বেশি বিগড়ে যাচ্ছিল আর অর্চনা এবং যোগেশের চিন্তা বাড়ছিল। যোগেশ ডিউটি ছেড়ে ফিরে এসেছিল আর কাজে ফেরেনি। ডাক্তার জানায় যে পরীর দ্রুত কেমোথেরাপি শুরু করতে হবে, যার জন্য তার মাথার সব চুল কেটে ফেলতে হবে। এটা দেখে যোগেশ নিজেও তার মাথার চুল কেটে ফেলে। এদিকে স্কুলের অভিভাবকেরা চায় না যে পরীকে এই অবস্থায় অন্য বাচ্চারা দেখুক, তাই স্কুল থেকে পরীকে বের করে দেওয়া হয়েছিল। পরীর কেমোথেরাপি শুরু করা হয়। একদিন যোগেশ ডাক্তারের সাথে দেখা করে বলে, এমন কোনো চিকিৎসা কি নেই স্যার যে পরী পুরোপুরি সুস্থ হয়ে যাবে? ডাক্তার জানায় একটা চিকিৎসা আছে, পুরো বোন ম্যারো প্রতিস্থাপন করতে হবে, কিন্তু ডোনার পাওয়া খুব কঠিন। আর ডোনার পাওয়া গেলেও এতে প্রচুর টাকা লাগবে, প্রায় 70 থেকে 80 লাখ টাকার মতো খরচ হবে। একথা শুনে যোগেশ স্তম্ভিত হয়ে যায়, কিন্তু সে ডাক্তারকে বলে, যাই হয়ে যাক আমি আমার মেয়েকে বাঁচাবই, আপনি চিকিৎসা শুরু করুন, আমি টাকার ব্যবস্থা করছি। এরপর যোগেশ তার সমস্ত সম্পত্তি বিক্রি করে দেয়, এমনকি নিজের বাড়িটাও বিক্রি করে দেয়। এরপর তারা একটা ভাড়া বাড়িতে গিয়ে ওঠে। পরী ঘুম থেকে উঠে জিজ্ঞেস করে, আমরা এটা কোথায় এসেছি বাবা? যোগেশ মেয়েকে বুকে জড়িয়ে বলে, আমরা নতুন বাড়িতে এসেছি মা, এখানে তোমার অনেক নতুন বন্ধু হবে। এদিকে উপর মহল থেকে যোগেশের কাছে ফোন আসে, কারণ গত 1 বছর ধরে সে ডিউটিতে যেতে পারেনি আর এখন না ফিরলে তাকে সাসপেন্ড করা হবে। কিন্তু যোগেশ স্পষ্ট জানিয়ে দেয়, স্যার আমার মেয়ের অবস্থা খুবই খারাপ, আমি এই অবস্থায় ওকে একা রেখে কোনোভাবেই ডিউটিতে যেতে পারবো না। এরপর চলে আসে অপারেশনের দিন। ছোট্ট পরী মায়ের হাত শক্ত করে ধরে জিজ্ঞেস করে, মা আমি ঠিক হয়ে যাব তো? অর্চনা চোখের জল চেপে ধরে বলে, হ্যাঁ মা, তুমি একদম ঠিক হয়ে যাবে। এরপর পরীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। দৃশ্যটি হঠাৎ বর্তমানে ফিরে আসে। অর্চনার ফোনে একটা জরুরি কল আসে। কথা বলা শেষ হলে সে আইজি রাঠোরকে বলে যে তাদের এখনই কেরালা যেতে হবে, কারণ সেখানকার একজন ডাক্তার দীর্ঘদিন ধরে এই বিষাক্ত কীটনাশকের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে, কিন্তু প্রভাবশালী মানুষদের কারণে তার কথা এতদিন কেউ শোনেনি। তবে আজ তার কথা গোটা দেশ শুনবে। পরিস্থিতি অনুধাবন করে আইজি রাঠোর এবং অর্চনার টিম দেরি না করে সাথে সাথেই কেরালার উদ্দেশ্যে রওনা হয়। কেরালা পৌঁছে তারা ডক্টর রমেশ কুট্টি নামের সেই চিকিৎসকের সাথে দেখা করে এবং ক্যান্সারের ভয়াবহতা সম্পর্কে জানতে চায়। ডক্টর রমেশ কুট্টি আক্ষেপ করে জানায়, এখানে প্রচুর কাজু বাদামের চাষ হয় আর এই কাজু চাষে এত বিপুল পরিমাণ পেস্টিসাইড বা বিষাক্ত কীটনাশক ব্যবহার করা হয় যে চারপাশের মানুষের ক্যান্সার সহ মারাত্মক সব মরণ ব্যাধি হচ্ছে। এমন নয় যে আমি প্রতিবাদ করিনি, আমি বহুবার এর বিরুদ্ধে আওয়াজ তুলেছি, কিন্তু ক্ষমতাশালীদের চাপে কেউ কান দেয়নি। তবে আজ যখন মামলাটি দেশের সর্বোচ্চ আদালতে পৌঁছেছে তখন আশা করা যায় যে সব ঠিক হয়ে যাবে এবং আমার জবানবন্দি আদালতে গুরুত্ব পাবে। দরকার পড়লে আমি নিজে আদালতে গিয়ে সাক্ষ্য দিতে প্রস্তুত আছি। 7 দিন পূর্ণ হতে চলেছিল। অর্চনা তার সমস্ত তদন্ত শেষ করে ফেলে, সব সাক্ষী এবং প্রমাণ প্রস্তুত করে নেয়। অন্যদিকে তদন্তকারী কর্মকর্তা রাঠোর স্যারও তার ফাইনাল রিপোর্ট তৈরি করে আদালতে জমা দেয়। তিনি জানায় যে তিনি নিরপেক্ষভাবে তদন্ত করেছে এবং এই সমস্ত তথ্য একদম সত্য। তদন্তকারী কর্মকর্তা আইজি রাঠোর বিচারকের উদ্দেশ্যে দাঁড়িয়ে দৃঢ় এবং স্পষ্ট কণ্ঠে বলে, ইউর অনার, আমি সম্পূর্ণ নিরপেক্ষভাবে এই মামলার তদন্ত করেছি এবং এটা জানতে পেরেছি যে পরীর মৃত্যুর পেছনে আসল কারণ এই দেশের কিছু দায়িত্বজ্ঞানহীন চাষাবাদ ও বিষাক্ত কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার। অপরাধ করা আর অপরাধীর সঙ্গ দেওয়া দুটাই সমান অপরাধ। আজকের এই মামলা কেবল যোগেশের একার পরিবারের মামলা নয়, এটি পুরো দেশের মানুষের মামলা। হাজার হাজার লাখ লাখ মানুষের জীবন এই বিষাক্ত কীটনাশক ব্যবহারের ফলে শেষ হয়ে যাচ্ছে। কারো বাবা, কারো মা, আবার কারো ভাই বোন অকালে প্রাণ হারাচ্ছে। ইউর অনার, আমি একে কোনো সাধারণ মৃত্যু বলে মনে করি না, এটা সরাসরি হত্যা। আর এই মারাত্মক অপরাধের কি শাস্তি হওয়া উচিত তাই আদালতই নির্ধারণ করবে। তবে রায় দেওয়ার আগে একবার যোগেশের দিকে তাকিয়ে দেখুন, যে মানুষটি একদিন দেশের জন্য সীমান্তে নিজের জীবন বাজি রেখে লড়াই করত, আজ সে এক নিঃস্ব বাবা হয়ে কেবল ইনসাফের আশায় আদালতে বসে আছে। সে ভালো করেই জানে তার আদরের পরই আর কোনোদিন তার কোলে ফিরে আসবে না, তবুও সে হার মানেনি। কারণ যোগেশ চায় না যে বিষাক্ত কেমিক্যালের কারণে আর কোনো বাবার কোল এভাবে অকালে খালি হোক। যাই হোক, আমার তদন্তের সমস্ত নিরপেক্ষ রিপোর্ট ও তথ্য প্রমাণ আমি আদালতের কাছে জমা দিয়েছি, বাকি সিদ্ধান্ত এখন সম্পূর্ণ আপনার উপর ইউর অনার। এই কথা বলেই আইজি রাঠোর স্যালুট জানিয়ে নিয়ে
আসনে ফিরে যায়। এরপর বিপক্ষের আইনজীবী অগ্নিহোত্রী নিজের আসন থেকে উঠে দাঁড়ায় এবং বিচারকের উদ্দেশ্যে বলে, মাই লর্ড, আমি আমার প্রতিপক্ষ আইনজীবী অর্চনাকে কয়েকটি বিশেষ প্রশ্ন করতে চাই। বিচারক সম্মতি দিলে অগ্নিহোত্রী অর্চনাকে প্রশ্ন করে, কাউকে হত্যা করলে আইন অনুযায়ী কোন ধারা প্রযোজ্য হয়? অ্যাডভোকেট অর্চনা শান্ত গলায় জবাব দেয়, ভারতীয় দণ্ডবিধির 302 ধারা। অগ্নিহোত্রী তখন বিচারকের দিকে তাকিয়ে বলে, তাহলে তো হিসাব খুব পরিষ্কার। ইউর অনার, আমার প্রতিপক্ষের দাবি অনুযায়ী যোগেশের মেয়ে পরীর মৃত্যুর জন্য যদি কীটনাশক কোম্পানি এবং কৃষকেরা দায়ী হয়, কারণ কোম্পানি ওষুধ বানিয়েছে আর কৃষক তা ফসলে ব্যবহার করেছে, তবে সেই একই যুক্তি অনুযায়ী এই শিশুটির বাবা মাও সমান অপরাধী, কারণ সেই বিষাক্ত খাবার বাজার থেকে কিনে এনে শিশুটিকে খাইয়েছে তারা নিজেরাই। তাই 302 ধারার নিয়ম অনুযায়ী আমি প্রতিপক্ষের ক্লায়েন্ট যোগেশ এবং তার পরিবারের সকল সদস্যের বিরুদ্ধে সরাসরি খুনের মামলা 302 মার্ডার কেস দায়ের করার আবেদন জানাচ্ছি, ইউর অনার। অগ্নিহোত্রীর এই কুটিল যুক্তি শুনতেই পুরো কোর্টরুম এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। পরিস্থিতি জটিল হতে দেখে মহামান্য বিচারক গম্ভীর কণ্ঠে ঘোষণা করে, আদালতের কার্যক্রম আপাতত মুলতবি ঘোষণা করা হচ্ছে। এই ঐতিহাসিক মামলার চূড়ান্ত রায় লাঞ্চ ব্রেকের পরে জানানো হবে। আদালতের বিরতির পর বিপক্ষের উকিল অগ্নিহোত্রী দাঁড়িয়ে তাচ্ছিল্যের সাথে বলে, মাই লর্ড, আমার মনে হয় আইনজীবী অর্চনার এটা প্রথম কেস, তাই সস্তা পাবলিসিটি পাওয়ার জন্যই উনি এসব নাটক করেছেন। অর্চনার চোখ দুটো তখন রাগে ও কষ্টে জ্বলে ওঠে। সে শক্ত গলায় জবাব দেয়, না মাই লর্ড, প্রতিপক্ষের আইনজীবী হয়তো জানেনই না যে আমার পুরো পরিচয় কি। আমার ক্লায়েন্ট যোগেশ পাঠেল আমার স্বামী, আর নিহত ওই নিষ্পাপ পরী আমার নিজের মেয়ে। অর্চনার এই কথায় আদালত কক্ষ স্তব্ধ হয়ে যায়, আর ঠিক তখনই কাহিনীর দৃশ্য চলে যায় অতীতে। পরীর অপারেশন শেষ হওয়ার পর ডক্টর বেরিয়ে এসে জানায় অপারেশন সফল হয়েছে। 3 ঘন্টা পর তার সাথে দেখা করা যাবে। এই কথা শুনে অর্চনা এবং যোগেশ আনন্দে কেঁদে ফেলে। কিছুদিন পর তারা পরীকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে আসে। পরিবারের সবাই মিলে পরীর যত্ন নিতে শুরু করে। সবাই ভেবেছিল পরী হয়তো পুরোপুরি সুস্থ হয়ে গেছে, কিন্তু একদিন বন্ধুদের সাথে খেলতে খেলতে পরী হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। যোগেশ এবং পরিবার তাকে ঘরে নিয়ে আসে। দেখতে পায় পরীর শরীর প্রচন্ড জ্বরে পুড়ে যাচ্ছে। যোগেশ দৌড়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার রিপোর্ট দেখে বিষণ্ণ গলায় জানায় পরীর ক্যান্সার আবার ফিরে এসেছে, তাকে 1 সপ্তাহের মধ্যে আবার হসপিটালে ভর্তি করতে হবে। যোগেশ কান্নায় ভেঙে পড়ে বলে, কিন্তু ডাক্তার, আমার কাছে তো আর কোনো টাকা পয়সা নেই, এত টাকা আমি কোথায় পাবো? ডক্টর তখন পরামর্শ দেয়, তুমি এক কাজ করো, মুম্বাইতে একটা সরকারি ক্যান্সার হসপিটাল আছে, সেখানে বিনামূল্যে চিকিৎসা হয়, তবে সেখানে অনেক ভিড় হবে আর সুবিধাও খুব কম হবে। যোগেশ বাড়ি ফিরে অর্চনার কাছে কিছু টাকার কথা বলে। অর্চনা তার সংসার চালানোর জমানোর শেষ টাকাগুলো যোগেশের হাতে তুলে দেয়। যোগেশ চোখ মুছে কান্নায় ভেজা গলায় বলে, আমি আমার মেয়ের সঠিক চিকিৎসাও করাতে পারলাম না অর্চনা। অর্চনা তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বলে, তুমি তোমার সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করেছো। এরপর যোগেশ তার অসুস্থ মেয়েকে নিয়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে লোকাল ট্রেনে রওনা হয়। ট্রেনে পরী কেঁদে উঠে বলে, বাবা, আমার খুব ক্ষুধা লেগেছে। যোগেশ একটা বাটি থেকে শুকনা রুটি এবং গুড় বের করে মেখে মেখে মেয়েকে খাওয়াতে থাকে, আর মনে মনে অতীতে মেয়েকে কত সুস্বাদু খাবার খাইয়েছে তা ভেবে চোখের জল ফেলে। মুম্বাইয়ে সেই সরকারি ক্যান্সার হসপিটালে পৌঁছানোর পর যোগেশ দেখে হাজার হাজার মানুষের ভিড়। সেই ভিড় ঠেলে সে ডক্টর রেখার অ্যাপয়েন্টমেন্ট পায়। ডক্টর রেখা রিপোর্ট দেখে জানায় পরের চিকিৎসা খুব দ্রুত শুরু করতে হবে। এরপর এক নার্স যোগেশকে বলে, আপনি এখানে দাঁড়ান, আমি স্যালাইন আর মেডিসিন নিয়ে আসছি। যোগেশ একটা বেডের আকুতি জানালে নার্স রুক্ষ গলায় বলে, এটা সরকারি হাসপাতাল, বেড খালি নেই, বাইরে গিয়ে বসুন, আমি আসছি। বাস্তবে আপনারা যদি আমাদের দেশের সরকারি হসপিটালগুলোতে যান, তবে দেখতে পাবেন সিকিউরিটি গার্ড থেকে শুরু করে অনেক কর্মচারীরা ঘুষ আর টাকা ছাড়া কোনো কাজই করতে চায় না, আর অসহায় রোগীদের সাথে করা হয় এই অমানবিক অবহেলা। যাই হোক, যোগেশ বাধ্য হয়ে বাইরে গিয়ে মেঝেতে বসে। একটু পর নার্স এসে একটা স্যালাইন পরীর শরীরে লাগিয়ে দিয়ে বোতলটি যোগেশের হাতে ধরিয়ে দিয়ে বলে, এটা শেষ হলে আমাকে ডাকবেন। স্যালাইন শেষ হয়ে গেলে যোগেশ পাশের একটা লোককে বলে, ভাই, স্যালাইনের বোতলটা একটু ধরবেন, আমি নার্সকে ডেকে আনি। লোকটি রাজি হলে যোগেশ দৌড়ে নার্সের কাছে যায় এবং তাকে তাড়াতাড়ি আসতে অনুরোধ করে, কিন্তু নার্স তার ছেলের সাথে বলে, আপনি যান, আমি যাচ্ছি। যোগেশ ফিরে এসে দেখে সেই লোকটি বোতল ফেলে চলে গেছে, আর উল্টো স্যালাইনের নল দিয়ে পরের শরীর থেকে রক্ত উঠে আসছে। আতঙ্কে যোগেশ তখনই স্যালাইনটি খুলে ফেলে। রাত ঘনিয়ে আসে। পরি কুকিয়ে বলে, বাবা, আমার খুব ক্ষুধা লেগেছে। যোগেশ বাটি খুলে দেখে অতিরিক্ত গরমের ভেতরের খাবার নষ্ট হয়ে গেছে। সে সামনে থেকে একটা বড়াপাও কিনে খাওয়াতে গেলে পাশের এক দয়াময় নারী বাধা দিয়ে বলে, ভাই, রোগীকে বাইরের এই নোংরা খাবার দিয়েন না। এই বলে সেই মহিলা নিজের খাবার থেকে পরীকে খেতে দেয়। একটু পর ঝুম বৃষ্টি শুরু হয়। বাবা মেয়ে হসপিটালের এক বারান্দায় আশ্রয় নেয়। ঠান্ডায় পরীর গায়ে প্রচুর জ্বর চলে আসে। যোগেশ পাগলের মতো চারপাশের মানুষের কাছে জ্বরের ওষুধের জন্য আকুতি জানাতে থাকে, কিন্তু কারো কাছে ওষুধ ছিল না। বৃষ্টি একটু কমলে যোগেশ পরীকে কোলে নিয়ে হসপিটালের ভেতরে গিয়ে চিৎকার করে বলতে থাকে, নার্স ম্যাডাম, একটু জ্বরের ওষুধ দিবেন, আমার মেয়ের খুব জ্বর। নার্স বলে, আপনি একটু দাঁড়ান, আমি নিয়ে আসছি। এই বলে নার্স চলে যায়। ফাঁকা একটা জায়গায় পরীকে কোলে নিয়ে বসে থাকতে থাকতে ক্লান্ত যোগেশ ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম ভাঙলে যোগেশ দেখতে পায় পরীর গা আর গরম
নেই, বরফ ঠান্ডা। সে ডেকে ওঠে, মা, পরি। কিন্তু পরি কোনো সাড়া দেয় না। এক নার্স এসে পরীক্ষা করে নিচু গলায় জানায় পরির স্পন্দন আর নেই। মুহূর্তের মধ্যে যোগেশের পায়ের তলার মাটি সরে যায়, সে চিৎকার করে কুকড়ে কেঁদে ফেলে। এরপর একটা অ্যাম্বুলেন্সে পরির নিথর দেহ নিয়ে গ্রামে ফিরে আসে। নিষ্পাপ মেয়ের লাশ দেখে অর্চনাও পাগলের মতো হয়ে যায়। ফ্ল্যাশব্যাক শেষ হয়ে দৃশ্য আবার প্রেজেন্টে চলে আসে। অর্চনা চোখের জল মুছে বিচারকের দিকে তাকিয়ে বলে, ইউর অনার, পরির মৃত্যুর পর থেকে যোগেশ নিজেকে অপরাধী মনে করে। আজ এতদিন পরেও সে এই ট্রমা থেকে বের হতে পারেনি। সে কারোর সাথে কথা বলে না। আজ পর্যন্ত আমি তাকে হাসতে দেখিনি। আর তাই এই পৈশাচিক ব্যবস্থার বিরুদ্ধে লড়ে আমার মরা সন্তানকে ন্যায় বিচার এনে দেওয়াটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য। অর্চনার কথা শেষ হতেই অগ্নিহোত্রী দাঁড়িয়ে এক ক্রুর হেসে চরম নির্মম গলায় বলে, মাই লর্ড, প্রতিদিন এই দেশে হাজার হাজার বাচ্চা মারা যায়। তাই বলে কি সবাই আদালতে এসে মামলা ঠুকে কোর্টের মূল্যবান সময় নষ্ট করবে? তাই আমি বলবো, এই ভিত্তিহীন ও আবেগ সর্বস্ব মামলাটি এখনই খারিজ করে দেয়া হোক। দ্যাটস অল, ইউর অনার। এরপর আমরা দেখতে পাই মহামান্য বিচারক রায় ঘোষণা ঠিক আগে জিজ্ঞেস করে, যোগেশ পাটেল, আপনি কি নিজের পক্ষে কিছু বলতে চান? যোগেশ বিচারকের দিকে তাকিয়ে সম্মতি জানিয়ে কাঠগড়ায় গিয়ে দাঁড়ায়। সে বিপক্ষের আইনজীবী অগ্নিহোত্রীর দিকে তাকিয়ে শান্ত গলায় প্রশ্ন করে, উকিল সাহেব, আপনার বাড়িতে কি আপনার মা আছেন? অগ্নিহোত্রী গম্ভীর গলায় বলে, হ্যাঁ আছে। যোগেশ তখন তার চোখের দিকে তাকিয়ে বলে, তাহলে আপনি কি আপনার নিজের জন্মদাত্রী মাকে বিষ খাওয়াতে পারবেন? কথা শুনে অগ্নিহোত্রী প্রচন্ড রেগে যায়। কিন্তু যোগেশ বিচারকের দিকে ফিরে হাত জোর করে অত্যন্ত নম্র কণ্ঠে বলে, আমাকে ক্ষমা করবেন ইউর অনার। আমি একজন ভারতীয় সেনার জওয়ান। আমি আমার দেশকে সম্মান করি এবং নিজের জীবন দিয়ে দেশের সীমানা রক্ষা করি। কিন্তু কেউ যদি আজ আমার দেশের মাটিতে দেশের মানুষের খাবারের থালায় এমন বিষ মিশিয়ে দিতে চায়, তবে এক বাবা ও সেনা সদস্য হিসাবে আমি তাকে কিভাবে ছেড়ে দিতে পারি? আমি সবার আগে দেশের সেই সরল কৃষকদের কাছে ক্ষমা চাইতে চাই, যাদের সম্পর্কে আজ মানুষ ভুল বুঝছে। সত্যি বলতে অনেক কৃষক হয়তো বুঝতেই পারছে না যে এই কীটনাশকগুলো ঠিক কতটা বিপজ্জনক এবং বিষাক্ত। তারা যদি এর আসল পরিণতি জানতো, তবে হয়তো এগুলো কখনোই জমিতে ব্যবহার করতে পারতো না। তবে হ্যাঁ, কিছু লোভী মানুষও আছে যারা বেশি ফলন আর বেশি টাকার লোভে মারাত্মক সব রাসায়নিক ব্যবহার করছে, যা মানুষকে ধীরে ধীরে ক্যান্সারের মতো মরণ ব্যাধির দিকে ঢিলে দিচ্ছে। তাই ইউর অনার, আমার একটাই দাবি, এই সমস্ত বিষাক্ত পেস্টিসাইডের অনিয়ন্ত্রিত ব্যবহার অবিলম্বে বন্ধ করা হোক এবং দেশে ব্যাপকভাবে অর্গানিক ফার্মিং শুরু করার নির্দেশ দেওয়া হোক, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্তত নিরাপদে বেঁচে থাকতে পারে। যোগেশ আরো বলে, সবুজ বিপ্লবের নামে আমাদের দেশে যা হচ্ছে তা আদতে এক পৈশাচিক ব্যবসা। সবুজ বিপ্লব শুরু হয়েছিল দেশের ক্ষুধা মেটাতে, কিন্তু আজ তা কোটি কোটি টাকার বিজনেসে পরিণত হয়েছে। আর বেশি লাভের চক্করে মানুষের জীবন নিয়ে ছিনিমিনে খেলা হচ্ছে। যোগেশের এই আবেগঘন বক্তব্য ও সমস্ত তথ্য প্রমাণ পর্যালোচনা করার পর বিচারক তার ঐতিহাসিক রায় ঘোষণা করেন। তিনি বলেন, সমস্ত যুক্তি ও নথি বিচার বিশ্লেষণ করে আদালত এই সিদ্ধান্ত নিচ্ছে যে আজ থেকে সমস্ত ফার্টিলাইজার ও কেমিক্যাল কোম্পানিগুলোকে রাসায়নিক কীটনাশকের উপাদান ও ব্যবহার অত্যন্ত সীমিত করতে হবে। কোনো কোম্পানি যদি আইনের তোয়াক্কা না করে অতিরিক্ত রাসায়নিক বাজারজাত করে, তবে তাদের কারখানা চিরতরে বন্ধ করে দেওয়া হবে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর পাশাপাশি মহামান্য আদালত আরেকটি মানবিক নির্দেশ জারি করে, যোগেশ পাটেলকে পুনর্নিয়োগ দিয়ে সসম্মানে নিজ সেনাবাহিনীতে ফেরত পাঠাতে হবে। আদালত তো তার রায় দিয়ে দিল, কিন্তু বাস্তবে কি আমাদের সমাজে সত্যি কোনো পরিবর্তন আসবে? কারণ যেসব অসাধু উপায়ে ফসল ফলানো হচ্ছে তার কুফল আমরা সবাই জানি। অনেক কৃষক তো বিক্রির ফসলে বিষাক্ত স্প্রে করলেও নিজেদের খাওয়ার জন্য আলাদা জমিতে অর্গানিক চাষ করে। তাই আমাদের সবারই উচিত জৈব চাষ বা অর্গানিক ফার্মিং এ উৎসাহিত করা। এতে হয়তো একটু সময় বেশি লাগবে, খরচ বা পরিশ্রম বেশি লাগবে, ফলনও কিছুটা কম হয়, কিন্তু মনে রাখবেন, জান থাকলে তবেই তো জাহান। কারণ এই বিষাক্ত কীটনাশক হলো এক ধরনের স্লো পয়জন, যা প্রতিদিন আমাদের খাদ্য তালিকার মাধ্যমে পুরো মানব জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তো গাইজ, এখানেই শেষ হলো চমৎকার ও সূক্ষ্মনীয় এই সিনেমাটির এক্সপ্লেনেশন। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনাকে স্পর্শ করে থাকে, তবে ভিডিওটি একটি লাইক দিবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমাদের সম্মানিত কৃষক ভাইদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো, এখনই সচেতন হন। সামান্য কিছু বাড়তি টাকার লোভে নিজের জমিতে অতিরিক্ত বিষ, রাসায়নিক সার কিংবা ফরমালিন দিয়ে কোটি কোটি মানুষের জীবন ধ্বংস করবেন না প্লিজ। হাসপাতালে গেলে দেখতে পাবেন ক্যান্সারে কত শত মানুষ প্রতিদিন তিলে তিলে মরছে। মনে রাখবেন, একদিন আমাদের সবাইকে সৃষ্টিকর্তার সামনে দাঁড়াতে হবে এবং সব কাজের বিচার হবে। তাই এখনো সময় আছে, অর্গানিক ফার্মিং শুরু করুন। নিজে ভালো থাকুন এবং আপনার চারপাশের মানুষকেও ভালো রাখুন। তখনই বুঝতে পারবেন যখন আপনার কোনো প্রিয়জন মরণ ব্যাধিতে আক্রান্ত হবে। তবে তার আগেই সচেতন হয়ে যান। গাইজ, এতক্ষণ আমি আরাফাত ছিলাম আপনাদের সাথে। দেখা হচ্ছে নতুন কোনো এক্সপ্লেনেশন নিয়ে, নতুন কোনো মুভির কাহিনী নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন আর সিনেম্যাক্স ভিডিও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফিজ।